দর্শক আমন্ত্রণ যমুনা ডেস্কে। শুরুতে জানাচ্ছি শিরোনাম। এখনো অনিশ্চয়তার দোলা চলে যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি। খসড়া প্রস্তাবে অনুমোদন না দিয়েই সিচুয়েশন রুম ত্যাগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানের $12 বিলিয়ন নগদ অর্থ ফেরত দিতে অস্বীকৃতি কাতারের। শর্ত সাপেক্ষে অর্ধেক অর্থ ফেরত দেওয়ার প্রস্তাব দোহার। কালিনিনগ্রাদ ইস্যুতে হুঁশিয়ারি পুতিনের। রুশ ভূখণ্ডে হামলা হলে কঠিন জবাব দেওয়া হবে ন্যাটো এবং ইউরোপকে। দর্শক শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। এখনো অনিশ্চয়তার দোলা চলে যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি। আলোচকরা সমঝোতার কথা জানালেও খসড়া প্রস্তাবে অনুমোদন দেননি ডোনাল্ড ট্রাম্প। সিদ্ধান্ত ছাড়াই সিচুয়েশন রুমের জরুরি বৈঠক ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কোনো সমঝোতা স্মারকই চূড়ান্ত হয়নি জানিয়েছে তেহরান। গেল এক সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন বারবারই বলেছেন ইরানের সাথে চুক্তির কাছাকাছি তারা। 60 দিনের যুদ্ধবিরতির লক্ষ্যে সমঝোতার কথাও জানিয়েছিলেন মার্কিন আলোচকরা। বলা হয়েছিল এবার কেবল ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা। ইরান ইস্যুতে শুক্রবার জরুরি বৈঠক হয় সিচুয়েশন রুমে, কিন্তু প্রায় 2 ঘন্টা ধরে আলোচনার পরও চুক্তি নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি ট্রাম্প। শেষমেশ খসড়া প্রস্তাব নিয়ে ঝুলন্ত পরিস্থিতিতেই বৈঠক ত্যাগ করলেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও এখনো চুক্তির বিষয়ে আশাবাদী হোয়াইট হাউস কর্মকর্তারা। বিকল্প হিসেবে আবারও সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। দাবি, আগের চেয়েও যুদ্ধের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। আমাদের যুদ্ধের সক্ষমতা এখন আগের চেয়েও বেশি। অস্ত্রশস্ত্রের ভান্ডার আগের চেয়েও সমৃদ্ধ। প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্র গোলাবারুদ রয়েছে আমাদের। কেবল দেশেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে মোতায়েন রয়েছে। কাগজে কলমে চুক্তি না হওয়া পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের কথায় বিশ্বাস নেই ইরানের নেতাদের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি সোজা সাপটাই জানিয়ে দিয়েছেন, বার্তা আদান প্রদান চললেও আসলে কোনো সমঝোতা স্মারকই চূড়ান্ত হয়নি। আমাদের স্বার্থ এবং জনগণের অধিকারের ভিত্তিতে নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেই। বার্তা আদান প্রদান চলছে, কিন্তু কোনো সমঝোতা চূড়ান্ত হয়নি। পরমাণু কর্মসূচির মতো ইস্যুগুলো তুলে ধরা হয়েছে, কিন্তু আমি গুরুত্ব দিয়ে বলতে চাই, আমরা যুদ্ধের রীতি টানার দিকে ফোকাস করছি এবং পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করছি না। ইরানের গণমাধ্যম বলছে, দেশটির জব্দকৃত সম্পদ ছাড়, পরমাণু কর্মসূচি, সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তরের মতো ইস্যুগুলোতে এখনও রয়ে গেছে দ্বিমত। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ব্যর্থ এবং অপদার্থ আখ্যা দিয়েছেন ইরানের সাধারণ মানুষ। ট্রাম্পের নীতি এবং ইরানের হামলার প্রতিবাদে শুক্রবার তেহরানের ইনকিলাব স্কোয়ারে বিক্ষোভে নামেন শত শত মানুষ। যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের অবস্থান নিয়ে ক্ষোভ জানিয়েছেন তারা। এ সময় হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ এবং সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের শর্ত নাকচ করেছেন ইরানিরা। বিক্ষোভে উত্তাল ইনকিলাব স্কয়ার। যুদ্ধবিরতি সম্প্রসারণের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে তীব্র ক্ষোভে ফুঁসছে ইরানের জনগণ। শুক্রবার রাজধানী তেহরানে আবারও রাস্তায় নামে শত শত মানুষ। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সমর্থন জানিয়ে ট্রাম্প বিরোধী স্লোগান দেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি বা আলোচনার বিষয়ে ট্রাম্পের অবস্থান অস্পষ্ট ও অবিশ্বাসযোগ্য। তাদের দাবি, ওয়াশিংটনের চাপ নীতি ব্যর্থ হয়েছে আর ট্রাম্পের বক্তব্য বাস্তবতার সাথে মিলছে না। ট্রাম্প যা বলছেন তা যদি সত্যি হয় তবে তা প্রমাণ করে যে তার অবরোধ ব্যর্থ হয়েছে। তিনি আমাদের পরাস্ত করতে পারেননি এবং আর অপমানিত না হওয়ার জন্য তিনি বলছেন যে আমরা ও অবরোধ তুলে নিচ্ছি। এখন দেখতে হবে তিনি কতটা সত্যবাদী। অন্যদিকে প্রস্তাবিত চুক্তিতে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ও সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের যে শর্ত দেওয়া হয়েছে তা সরাসরি প্রত্যাখ্যান করেন বিক্ষোভকারীরা।
আমরা কোনোভাবেই আমাদের ইউরেনিয়াম হস্তান্তর করব না। সমৃদ্ধ ইউরেনিয়ামের আধ্যাত্মিক ও বস্তুগত উভয় দিক থেকেই উচ্চ মূল্য রয়েছে। এটা আমাদের মাটিরই একটি অংশ। এটা ইরানি জাতির সম্পত্তি এবং আমরাই এই সিদ্ধান্ত নেব। আমাদের কথাই আমাদের নেতার কথা। হরমুজ প্রণালী অবশ্যই বন্ধ রাখতে হবে। যতক্ষণ না আমাদের নেতা অন্য কোনো ঘোষণা দিচ্ছেন, আমরা একই কথা বলতে থাকব। বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই ট্রাম্পকে অপদার্থ আখ্যা দিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসাবে তার নিজস্ব কোনো অবস্থান নেই। প্রথমত, এটা শুধু আমার একার মতামত নয়, সারা বিশ্ব বলছে সে একজন পাগল এবং বোকা লোক। সে তার কথা রাখে না, সে একজন পুরোপুরি মিথ্যাবাদী এবং নিজ প্রকৃতির লোক। সে শুধু আজে বাজে কথা বলে। সে যা বলে আমরা তাতে কান দিই না এবং আমরা আমাদের নিজেদের কাজ চালিয়ে যাই। এই মন্তব্যগুলো বিক্ষোভকারীদের রাজনৈতিক অবস্থান ও ক্ষোভের প্রতিফলন, যা চলমান উত্তেজনার মাঝে নতুন করে কূটনৈতিক অনিশ্চয়তা তৈরি করেছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। মার্কিন নিষেধাজ্ঞার জেরে জব্দকৃত ইরানের $12 বিলিয়ন নগদ অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে কাতার। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে ইরান ইন্টারন্যাশনাল বলছে শর্ত সাপেক্ষে এর অর্ধেক অর্থ ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছে দোহা। তবে সরাসরি এই অর্থ পাবে না তেহরান। এই অর্থ দিয়ে কাতার থেকে প্রয়োজনীয় পণ্য কিনতে হবে দেশটিকে। দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশে জ্বালানি রপ্তানি করে এই অর্থ আয় করেছিল ইরান। যুদ্ধের 3 মাস পেরিয়ে গেলেও শান্তি আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নাটকীয়তার অবসান হয়নি এখনো। যুদ্ধবিরতির মেয়াদ আরও 2 মাস বৃদ্ধি করে অমীমাংসিত বিষয়ে আলোচনা করতে একমত উভয় দেশের প্রতিনিধিরা। এই সমঝোতার গুরুত্বপূর্ণ শর্ত ইরানের জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়টি। এই অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা করতে সম্প্রতি দোহার সাথে বৈঠকে বসে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। কাতারের ব্যাংকে গচ্ছিত অন্তত $12 বিলিয়ন নগদ অর্থ তাৎক্ষণিক ও শর্তহীনভাবে মুক্ত করার দাবি জানায় তেহরান। তবে কোনো প্রকার অর্জন ছাড়াই শেষ হয় বৈঠকটি। বিষয়টি সম্পর্কে অবগত এক কর্মকর্তার বরাতে ইরান ইন্টারন্যাশনাল বলছে এই অর্থ সরাসরি হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে কাতার সরকার। শর্ত সাপেক্ষে ফেরত দিতে রাজি হয় কেবল অর্ধেক পরিমাণ অর্থ। অপর এক কর্মকর্তা জানান, গচ্ছিত এই অর্থ কেবল কাতার থেকে প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে ব্যবহার করতে পারবে তেহরান। ওয়াশিংটনের শঙ্কা, অর্থ ফেরত পেলে বিদেশ থেকে বিভিন্ন সামরিক সরঞ্জাম কিনবে ইরান, আরও শক্তিশালী করবে সামরিক সক্ষমতা। এছাড়া এ অর্থ পেলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সরকারি কর্মকর্তাদের বেতন পরিশোধ করা হবে। এতে অর্থনৈতিকভাবে স্বস্তি পাবে দেশটির সরকার। মার্কিন নিষেধাজ্ঞার জেরে দক্ষিণ কোরিয়ায় তেল বিক্রি করে পাওয়া ইরানের $6 বিলিয়ন আটকা পড়ে সিউলের 2টি ব্যাংকে। পরবর্তীতে 2023 সালে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে বন্দি বিনিময় হলে মধ্যস্থতাকারী দেশ কাতারের সেন্ট্রাল ব্যাংকে হস্তান্তরের অনুমতি দেয় ওয়াশিংটন। পরবর্তীতে অন্যান্য দেশগুলোতে আটকা পড়া অর্থ মিলিয়ে মোট $12 বিলিয়ন নগদ অর্থ দোহার থেকে দাবি করে তেহরান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ফরওয়ার্ড ডিফেন্স লাইন ছাড়িয়ে লেবাননের আরও গভীরে অভিযান শুরু করেছে ইসরায়েল, এমন দাবি করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন লেবাননের লিতানি নদী অতিক্রম করে আরও ভেতরে অগ্রসর হয়েছে আইডিএফ। দক্ষিণ লেবানন, বৈরুত এবং বেউকা উপত্যকার সব জায়গায় অভিযান চালাচ্ছে তার দাবি। এটি হিজবুল্লাহর জন্য বড় ধাক্কা। অন্যদিকে লেবাননের রাষ্ট্রীয় সূত্র জানিয়েছে শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন, যার মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এছাড়া বৈরুত ও বেকা এলাকায়ও বিমান হামলা চালিয়েছে আইডিএফ, যেখানে প্রাণহানি রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় সংঘর্ষ ও সেনা অভিযানে আরও বিস্তৃত রয়েছে। এছাড়া দক্ষিণ লেবাননের আরও 7টি শহর থেকে জনগণকে অবিলম্বে পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ধনী দেশগুলোর প্রতিরক্ষায় আর ভর্তুকি দেবে না যুক্তরাষ্ট্র। শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে এই মন্তব্য করেছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। মিত্র দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় ও দায়িত্ব আরও ন্যায্যতার ভিত্তিতে ভাগাভাগির আহ্বান জানিয়েছেন তিনি। ধনী দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বহনে যুক্তরাষ্ট্রের ভর্তুকি দেওয়ার যুগ আর নেই। আমাদের যোগ্য অংশীদার প্রয়োজন। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের নিরাপত্তা অস্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির উপর নির্ভর করছে। অনেকেই নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে যথেষ্ট মনোযোগ দিচ্ছে না। সবাই দায়িত্ব ভাগ করে নিলেই জোট শক্তিশালী হবে।
গাজা উপত্যকায় নতুন করে দখল পরিকল্পনার ঘোষণায় আবারও তীব্র আতঙ্ক ও বাস্তুচ্যুতির শঙ্কায় রয়েছে ফিলিস্তিনিরা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার 70% দখলের ঘোষণার পর স্থানীয়দের মাঝে ক্ষোভ ও হতাশা বাড়তে থাকে। এমনকি তারা মধ্যস্থতাকারী ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস নিয়েও অসন্তোষ জানিয়েছেন। সম্প্রতি গাজা সিটিতে ইসরায়েলি হামলার ঘটনায় আরও গভীর হয়েছে মানবিক সংকট। বহুবার ঘর ছাড়া হয়েছেন গাজা উপত্যকার বাসিন্দা আল এমরানি। তবুও একদিন নিজের ঘরে ফেরার স্বপ্ন ছিল তার চোখে, কিন্তু এখন সেই স্বপ্নও ধীরে ধীরে মুছে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে গাজা সিটিতে ইসরায়েলি হামলায় আবারও ধ্বংস হয়ে যায় আল এমরানির পরিবারের শেষ আশ্রয়। আগাম সতর্কতার পরও রক্ষা করা যায়নি আবাসস্থল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় আরও অংশ দখলের নির্দেশ দেওয়ার পর নতুন করে আতঙ্ক ছড়িয়েছে উপত্যকার বাস্তুচ্যুত মানুষের মধ্যে। গাজার 70% দখলে নিতে ইসরায়েলি পরিকল্পনার খবরে বেঁচে থাকা শেষ ভরসাটুকু হারিয়ে ফেলেছেন ফিলিস্তিনিরা। কয়েক দফায় বাস্তুচ্যুত হওয়ার পরও আমি তাঁবু থেকে আমার বাড়িতে ফিরে এসেছিলাম। আজ আমরা আবারও তাঁবুতে ফিরে যাব এবং সেখানেই বাকি জীবনটা থাকতে হবে। কিন্তু যদি আবারও বাস্তুচ্যুতি হয় তাহলে এই তাঁবুটা কোথায় টাঙাবো? স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ইতিমধ্যে গাজার প্রায় 64% কার্যত নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। নেতানিয়াহু এসব দখলকৃত এলাকাকে বাফার জোন হিসেবে বর্ণনা করছেন, যা তার দাবি অনুযায়ী নিরাপত্তার জন্য প্রয়োজনীয়। কিন্তু বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কাছে এই নিরাপত্তা মানে শুধু আরও একবার ঘরছাড়া হওয়া, আরেক দফা তাঁবুর অনিশ্চিত জীবন। নেতানিয়াহুর এই ঘোষণার পর থেকে তথাকথিত বোর্ড অব পিস নিয়েও ক্ষোভ বাড়ছে ফিলিস্তিনিদের মধ্যে। ওরা যে শান্তি বোর্ডের কথা বলেছিল তা কোথায়? যারা বলেছিল আমরা আসব, রুখে দাঁড়াবো, তারা কোথায়? এই কথাগুলোর কোনো বাস্তবতা নেই। প্রতিদিন শহীদের সংখ্যা বাড়ছে, আহতদের সংখ্যাও বাড়ছে, যুদ্ধবিরতিরও কোনো অস্তিত্ব নেই। ইসরায়েলের নতুন পরিকল্পনা শুধুমাত্র কোনো কৌশল নয়, বরং ধীরে ধীরে পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে ফেলার নীল নকশা বলে মনে করেন গাজাবাসী। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আবারও একটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণ গেছে কমপক্ষে 3 জনের। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এই হামলা বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। এক্স বার্তায় যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড সাউথকম জানিয়েছে, শুক্রবার বেআইনি তৎপরতার খবর পেয়ে একটি নৌযানকে তাড়া করে তারা মাদক পাচারে জড়িত ছিল সেটি। সাউথকম কমান্ডারের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স পরিচালনা করে অভিযান। হামলার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে মার্কিন বাহিনী। বেশ কয়েক মাস ধরেই প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মাদক বিরোধী অভিযানের নামে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী, যার প্রধান টার্গেট ভেনেজুয়েলার নৌযান। যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী কেনেডি সেন্টারকে ডোনাল্ড ট্রাম্পের নামে নামকরণের উদ্যোগকে অবৈধ ঘোষণা করেছেন মার্কিন আদালত। কংগ্রেসের অনুমোদন ছাড়া কেনেডি সেন্টারের নাম পরিবর্তন করা যাবে না, শুক্রবার এমন রায় দেন বিচারক। 14 দিনের মধ্যে ট্রাম্পের নাম সম্বলিত সব সাইনবোর্ড সরিয়ে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি সংস্কার কাজের জন্য আগামী 2 বছর কেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত করেন বিচারক। রায়ের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা কেনেডি সেন্টারের মালিকানা ও পরিচালনার দায়িত্ব কংগ্রেসের কাছে হস্তান্তর উদ্যোগ নেবেন তিনি। এই প্রকল্পে আর আগ্রহ নেই বলেও মন্তব্য করেন রাজধানীর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস। এবার যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার অভিযোগে রাশিয়াকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ। শুক্রবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে সংস্থাটি। সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতা বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বার্ষিক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে নতুন এই তালিকা। এতে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ইউক্রেনীয় বন্দীদের উপর যৌন নির্যাতনের বেশ কিছু ভয়াবহ অভিযোগ উঠে এসেছে। 2025 সালে এমন 310টি ঘটনার তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ। সেনাদের পাশাপাশি বেসামরিক বন্দীদের উপরও হয়েছে নির্যাতন। ভুক্তভোগী নারী, পুরুষ, এমনকি শিশুরাও। গাজায় ফিলিস্তিনিদের উপর যৌন সহিংসতার অভিযোগে জাতিসংঘের একই প্রতিবেদনে কালো তালিকাভুক্ত করা হয়েছে ইসরায়েলকেও, যার প্রতিক্রিয়ায় মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সাথে সব সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে তেল আবিব। ন্যাটো যদি রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলে হামলার চেষ্টা করে তাহলে আক্রমণকারীদের সম্পূর্ণ ধ্বংস করতে মস্কোর কাছে সব ধরনের সামরিক সক্ষমতা রয়েছে, এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে লাতভিয়ার ভূখণ্ড ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলে সেই দেশকেও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছেন তিনি। বাল্টিক অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাশিয়ার কালিনিনগ্রাদকে ঘিরে। চলতি মাসের শুরুর দিকে লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী কেস্টুটিস বুদ্রিস হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যাটো জোট রাশিয়ার ভেতরে কালিনিনগ্রাদে আঘাত হানতে সক্ষম। শুক্রবার সংবাদ সম্মেলন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে নানা ইস্যুতে আলোচনার এক পর্যায়ে উঠে আসে কালিনিনগ্রাদ ইস্যুটিও। তিনি বলেন, অঞ্চলটিতে হামলার চেষ্টা করা হলে আক্রমণকারীদের ধ্বংস করার জন্য প্রয়োজনীয় সব সামরিক সক্ষমতা মস্কোর হাতে রয়েছে। রাশিয়ার সার্বভৌম ভূখণ্ডে যে কোনো আগ্রাসনের জবাব হবে অত্যন্ত কঠোর। রাশিয়ার বিরুদ্ধে যারা হামলার চেষ্টা করবে তাদের মোকাবেলা ও ধ্বংস করার জন্য আমাদের কাছে প্রয়োজনীয় সব শক্তি ও সামরিক সক্ষমতা রয়েছে। সংবাদ সম্মেলনে ইউক্রেন যুদ্ধকে ঘিরেও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। দেশটির গোয়েন্দা সংস্থা জানায়, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে। রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে এমন যে কোনো স্থান বা অঞ্চল মস্কোর কাছে বৈধ লক্ষ্যবস্তু। অন্য কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে রাশিয়ার উপর হামলা চালানো হলে সেই দেশও পাল্টা আঘাতের মুখে পড়তে পারে। তবে সামরিক হুঁশিয়ারির পাশাপাশি কূটনৈতিক পথও খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন পুতিন। তার দাবি, উত্তেজনা ও পাল্টাপাল্টি হুমকির মধ্যেও ইউক্রেন সংকটের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানে অর্থবহ আলোচনায় অংশ নিতে প্রস্তুত রয়েছে রাশিয়া। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। মার্কিন আগ্রাসনের ঝুঁকি বেড়ে যাওয়ায় সামরিক মহড়া চালিয়েছে কিউবার বিপ্লবী সশস্ত্র বাহিনী। শুক্রবার এই মহড়া পর্যবেক্ষণ করেছেন আর্মি কর্পস জেনারেল আলভারেরো লোপেজ সিয়েরা। মহড়ায় আর্টিলারি পরিচালনা, অপটিক্যাল যন্ত্রপাতি, যোগাযোগ সরঞ্জাম এবং গোলাবর্ষণ অনুশীলনের উপর গুরুত্ব দেওয়া হয়। এদিকে গুয়ান্তানামো উপকূলের নৌঘাটিতে মার্কিন জেনারেলদের সাথে নিরাপত্তা আলোচনা বেশ ইতিবাচক হয়েছে বলে জানিয়েছে কিউবার সেনাবাহিনী। উভয় পক্ষ ভবিষ্যতে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে বলেও জানানো হয়। দীর্ঘদিন এই আলোচনায় স্থবির থাকায় মার্কিন আগ্রাসনের ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেন কিউবার উপপররাষ্ট্রমন্ত্রী জোসেফাইন ভিদেল। মার্কিন নিষেধাজ্ঞার জেরে কয়েক দশকের মধ্যে সবচেয়ে গভীর অর্থনৈতিক সংকটে পড়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একযোগে একাধিক গাড়িকে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় কমপক্ষে 5 জন নিহত ও 34 জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত 2:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সড়ক নির্মাণের কাজ চলায় এই স্থানে খুব ধীর গতিতে চলাচল করছিল গাড়িগুলো। তবে বাসটির গতি কমাতে ব্যর্থ হন বাস চালক। ফলে বাসের ধাক্কায় সামনে একাধিক গাড়ি একটি অপরটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে একটি প্রাইভেট কারে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই একই পরিবারের 4 জন নিহত হন। বাসটিতে চালক সহ অন্তত 34 জন যাত্রী ছিল বলে জানা যায়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করছে স্থানীয় পুলিশ। সরকার বিরোধী অবরোধে কার্যত অচল হয়ে পড়েছে বলিভিয়ার রাজধানী লা পাজে। এতে লা পাজ ও এল আলতো সহ বিভিন্ন শহরে সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। খাদ্য, জ্বালানি ও ওষুধের সংকটে বাজার, হাসপাতাল ও গ্যাস স্টেশনগুলোতে চাপ বাড়ছে। শুক্রবার গ্যাস স্টেশনগুলোতে দীর্ঘ যানজট ও সারি দেখা গেছে। জ্বালানি সংগ্রহের জন্য অনেক বাসিন্দাকে ঠান্ডার মধ্যে রাত কাটাতে বাধ্য হতে হয়েছে। এদিকে বাজারগুলো প্রায় জনশূন্য হয়ে পড়েছে এবং অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা গেছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রদ্রিগো পাজের মধ্যপন্থী সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, সরকারের মিতব্যয়ী অর্থনৈতিক নীতি প্রত্যাহার করতে হবে এবং ক্রমবর্ধমান জীবনযাত্রায় ব্যয় কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।